প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন বিএম হরর স্টোরি। আপনাদের সাথে রয়েছি আমি বিজয়। এখানে কোনো বানানো গল্প বলা হয় না, এখানে বলা হয় একদম সত্য ঘটনা। আজকে যে ঘটনাটি আপনাদের শোনাতে চলেছি আমার নিজেরই এক আত্মীয়র গ্রামের ঘটনা। এই ঘটনাটি তিনি নিজেই আমাকে লিখে পাঠিয়েছেন। তো বন্ধুরা, শুনতে থাকুন। আমি সুকুমার। আজ যে ঘটনাটি বলবো সেটি আমার নিজের গ্রামের ঘটনা। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনায়, তবে বিশেষ কারণে গ্রামের নাম বলবো না, কারণ সেখানে এখনও অনেক মানুষ বসবাস করে। আমাদের গ্রামে ঢোকার পথে একটা বাঁক আছে, বেশ বড়। সেই বাঁকের গা ঘেঁষেই রয়েছে একটা ভীষণ পুরনো বট গাছ। গাছটি কত বছরের পুরনো তা গ্রামের বয়স্ক লোকেরাও বলতে পারে না। আগে ওই বটগাছের চারপাশে তেমন কোনো ঘরবাড়িও ছিল না। এখন কিছু ঘরবাড়ি হয়েছে, কিন্তু এই ঘটনাটি আজ থেকে প্রায় 5-6 বছর আগের, যখন সেখানে মাত্র 2টি বাড়ি ছিল। সেই সময় সেখানে একটি বাড়িতে 4 জনের পরিবার বাস করত। স্বামীর নাম পলাশ, স্ত্রীর নাম কাবেরী, তাদের এক ছেলে পরেশ এবং মেয়ে পল্লবী। কাবেরী ছিল খুবই সংসারী এবং ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে ভীষণ চিন্তিত। তার একটাই ইচ্ছা, তার সন্তানরা বড় হয়ে পড়াশোনা করে মানুষ হবে। সে কারণেই সে সবসময় পড়াশোনার ব্যাপারে খুব কড়া ছিল। পলাশ সারাদিন কাজের জন্য বাইরেই থাকতো। একদিন সন্ধ্যায় কাবেরী সাইকেলে করে কোথাও যাচ্ছিল। গ্রামের সেই বাঁকের কাছে আসতেই পুরনো বটগাছটার সামনে হঠাৎ সে সাইকেল থেকে পড়ে যায়। এই ঘটনার পর থেকে কাবেরীর মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিতে শুরু করে। গ্রামের বয়স্কদের মুখে আগেও শোনা গিয়েছিল ওই বটগাছটিকে ঘিরে বহু বছরে নানা ধরনের অস্বাভাবিক ঘটনা। সবাই জানতো এখন আগের মতো না হলেও ওই বটগাছেই এখনও অশরীরীদের আস্থানা রয়েছে। কিন্তু কাবেরী কাউকে কিছু বলেনি। রাতে ঘুমোতে গেলে সে স্পষ্ট শুনতে পেত এক কর্কশ কণ্ঠ, আমি এখানে দাঁড়িয়ে আছি, চলে আয়। এই ডাক সে তার স্বামী পলাশকেও জানায়নি। একদিন সন্ধ্যায় পরেশ আর পল্লবী টিউশন থেকে বাড়িতে ফিরে আসে। খুব ক্ষুধার্ত ছিল তারা। এসে মাকে বলে, মা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। কিন্তু হঠাৎ কাবেরীর আচরণ সম্পূর্ণ বদলে যায়। তার চুল খোলা হাওয়ায় উঠতে থাকে, চোখে এক অদ্ভুত আগুনের ঝিলিক। সে রেগে গিয়ে বলে, এখন কোনো খাওয়া নেই, আগে পড়া শেষ করো। পলাশ তখন বাড়িতেই ছিল। সে এসে বলে, আরে ওদের খেতে দে, খিদে পেয়েছে, ওরা পরে করবে। কিন্তু কাবেরী কোনো কথা শোনে না। সে বলে, আগে পড়াশোনা, তারপরেই খাওয়া। এইভাবে দুজনের মধ্যে কথা কাটাকাটি বাড়তে থাকে। রাগ সামলাতে না পেরে পলাশ হঠাৎ করে কাবেরীকে একটা চড় মেরে বসে। চড় মারার পর কাবেরী কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর হঠাৎ করেই সে দৌড়ে বাড়ির পিছনে বাঁশবাগানের দিকে পালিয়ে যায়। অন্ধকারের মধ্যে মিলিয়ে যায় তার ছায়া। পলাশ তখন রেগে বলেছিল, যা, যেখানে খুশি যা। কিন্তু কিছুক্ষণ পর রাগ পড়তেই তার বুকের ভিতরে একটা অজানা ভয় ঢুকে যায়। সে পাড়ার লোকজনকে ডাকতে শুরু করে। সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করে। বাঁশবাগান, মাঠ, রাস্তার ধারে ধারে সব জায়গায় খোঁজা হয়। গ্রামের মাঝখানে একটি বিশাল বাঁশবাগান ছিল। তার ভিতরে একটা অত্যন্ত পুরনো মোটা অজানা একটা গাছ ছিল। ডালপালা এত উঁচুতে যেখানে সাধারণ মানুষের পক্ষে ওঠা অসম্ভব। সেখানেও সবাই ডাকাডাকি করে, কিন্তু
কাবেরীর কোনো খোঁজ মেলে না। বন্ধুরা, এই কথাটা লিখতে লিখতে আমার নিজের বুকের ভিতরে একটা অজানা আতঙ্ক কাজ করছে। মনে হচ্ছে কেউ অদ্ভুতভাবেই খুব কাছে থেকেই সব দেখছে, যেন কাবেরীর সেই ভয়ঙ্কর রাতটা এখনও শেষ হয়নি। পরের দিন সকালে হঠাৎ পাড়ায় চিৎকার শুরু হয়। সবাই দৌড়ে যায় সেই বড় পুরনো গাছটার কাছে। সেখানে গিয়ে দেখা যায় কাবেরীর মৃতদেহ গাছের অনেক উঁচু ডালেতে ঝুলছে, আর মুখ পুড়ে তোলা, চোখ দুটো ঠোঁট ছেড়ে বেরিয়ে এসেছে। শরীরের সর্বত্র গভীর আঁচড়ের দাগ, হাত পায়ে সব নখ ফেলা হয়েছে, গাছের গায়ে রক্ত আর ভয়ঙ্কর আঁচড়ের দাগ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, যে ডালে সে ঝুলছিল যেখানে কোনো মানুষ নিজে থেকেই উঠতে পারে না। শেষ পর্যন্ত দেহ সৎকার করা হয়। কিছুদিন পর পলাশ দ্বিতীয় বিয়ে করে। এরপর থেকেই প্রায় অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। অল্প বয়সী বউ মেয়েদের উপর তাদের প্রভাব থাকে। রাত হলেই দরজায় আওয়াজ হয়, নাম ধরে ডাক। শেষ পর্যন্ত পলাশের দ্বিতীয় স্ত্রীর উপর ভর করে কাবেরী। যখন পলাশ বুঝতে পারে, দিকে এসে বলে, সে দেখে অন্ধকার ঘরে এক কোণেতে চুপ করে বসে যে সেই মহিলা, আর গুনগুন করে কাঁদছে, বললে এলোমেলো। বহুদিন তেল দেওয়া হয়নি। যে হঠাৎ বলে ওঠ, আমাকে কেউ বাঁচাতে পারলো না, ওরা আমাকে মেরে ফেললো, ওরা কেউ আমাকে বাঁচাতে পারলি না। গম্ভীরভাবে কে জিজ্ঞাসা করল, এ তুই, এ তুই? সে বলে, আমি কাবেরী। দিক জিজ্ঞাসা করে, ভাবে মারা গেলি, আর এখানে এসেছিস বা কেন? কাবেরী তখন সব সত্য বলে। সে বলে, সেদিন চর মারার পর সে যে দূরে পালিয়েছিল, কিন্তু কিছু দূর যেতেই সে বুঝতে পারে কতগুলো অশরীরী লোক আর পিছু নিয়েছে, কে ধরার চেষ্টা করছে। সে প্রাণপণে পালাচ্ছিল, এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছিল, কিন্তু ওরা তাকে শেষ পর্যন্ত ধরে ফেলে। কিন্তু সে তাদের হাতকে শেষ পর্যন্ত ছাড়া পায়নি। তখন পলাশ আর গ্রামের লোকজন তাকে খুঁজছিল, তখনই সে একদম কাছেই ছিল, কিন্তু ওরা ভাবে তাকে আটকে রেখেছিল। এই অশরীরীরা কে এমনভাবে আটকে রেখেছিল, প্লাস তার সামনে দাঁড়িয়ে কেউ তাকে দেখতে পায়নি। সে চিৎকার করতে চেয়েছিল, কিন্তু ওই অশরীরী লোকগুলো তার মুখ ধরে রেখেছিল, হাত শক্ত করে ধরে রেখেছিল। সে মনে মনে বলতে চাইছিল, আমি এখানে, আমাকে ওরা ধরে রেখেছে, কিন্তু তার কোনো কথাই বাইরে আসেনি। সবাই চলে গেল। ওরা তাকে সেখান থেকে বের করে টানতে টানতে নিয়ে আসে। তারপর শুরু করে অত্যাচার। তারা একের পর এক হাতের পায়ের নখ উপড়ে ফেলে, মুখ চেপে ধরে, গলা টিপে ধরে। সে কাঁদছিল, হাত জোর করছিল, সে বলছিল, আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই, আমাকে ছেড়ে দাও। কিন্তু কেউ শোনেইনি। শেষ পর্যন্ত যে অশরীরীরা মিলে অদ্ভুতভাবে সেই গাছের কাছে তাকে টানতে টানতে নিয়ে যায়। ওরা তাকে সেই গাছেতে জোর করে তুলে দেয়। তার পরনের কাপড় দিয়ে গলায় ফাঁস করে ঝুলিয়ে দেয় সেই ডালেতে। কথা বলতে বলতে কাবেরী, তোর কষ্ট আমি বুঝেছি, কিন্তু এভাবে সবাইকে বিরক্ত করা ঠিক নয়। তখন কাবেরী বলল, আমি আমার সন্তানদেরকে ছেড়ে কোথাও যেতে পারবো না, তাই আমি এখানেই আছি, আমি কোথাও যাব না। কিন্তু ঠিক বলে, এভাবে ওর মুখ থাকা ঠিক না। এই বলে ঠিক তাকে বোতল দেখিয়ে বলে, এর মধ্যে চলে আয়, চুপচাপ, আমি তোকে জোর করবো না। কিন্তু কাবেরী
যেতে রাজি হয় না। তাই শেষে ঠিক এক বিশেষ মন্ত্র পড়ে এই বোতলের মধ্যে তাকে বন্দি করে এবং এই বোতলটিকে সে একটা নদী ছিল, এই নদীর কাছেই নিয়ে যায় এবং সেই বোতলটিকে ছুঁড়ে নদীর মধ্যে ফেলে দেয় আর মনে মনে বলে, এখানে আর ফিরিস না। আচ্ছা, অনেক কিছুই স্বাভাবিক, কিন্তু সেই জায়গা যেখানে কাবেরী ফাঁসি দিয়ে ঝুলছিল, এই জায়গায় সন্ধে হলেই এখনো কেউ সেখানে যায় না, কারণ সেই বাতাসে এখনো ভেসে আসে, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো। কিন্তু এখন এই গাছটি কেটে ফেলা হয়েছে। তো বন্ধুরা, আপনাদের এই ঘটনাটি কেমন লাগলো এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ঘটনাটা বলতে বলতে আমার নিজের মনেও এখনো এক অদ্ভুত অজানা ভয় কাজ করছে, কারণ কিছু ঘটনা গল্প হয়ে শেষ হয় না, তারা থেকে যায় বাতাসে, অন্ধকারে, মানুষের মনে। আর বন্ধুরা, যদি আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কারোর জীবনে এমন কোনো ভয়ঙ্কর ও অজানা ঘটনা ঘটে থাকে, তাহলে সেটা অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করুন। আপনারা চাইলে কমেন্টে লিখতে পারেন, অথবা আমি কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো, সেই নম্বরে সরাসরি ঘটনাটি পাঠাতে ভুলবেন না। আপনার পাঠানো ঘটনাই হয়তো পরবর্তী কোনো এক রাতে পরিণত হবে আমাদের চ্যানেলের পরের ভয়ঙ্কর গল্প। বন্ধুরা, মনে রাখবেন, প্রতি শনিবার রাত 10টায় বিএম হরর স্টোরি চ্যানেলে আপনারা পেয়ে যাবেন একবারে সত্য ঘটনা অবলম্বনে ভয়ঙ্কর গল্প। এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, বেল আইকনটিকে অন করে দিন, যাতে আমাদের প্রতিটা ভিডিও সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায়। আজকের জন্য এখানেই শেষ করছি, কিন্তু কে জানে, হয়তো রাতের অন্ধকারে শুয়ে পড়ার পর গল্পের কোনো শব্দ আবার কানে ফিরে আসবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন, আর মনে রাখবেন, কিছু ঘটনা কখনো হয় না।